আমার এতগুলো 24টা বিখ্যাত গান আমি রাস্তায় বেরোলে খালি শুনতাম, যে হোটেলে রেস্টুরেন্টে পিকনিক করতে বাজতেই আছে। তারপরেও কিন্তু আমি তখন বাজাতাম সত্য সাহার সাথে, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সাথে, আজাদ রহমানের সাথে। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সবসময় বলি, আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের নাটক, আমাদের চলচ্চিত্র, আমাদের সঙ্গীত, আমাদের সুর সব আগুন দিয়ে শেখা রক্তের ভেতর থেকে উত্থিত। আমরা আমাদের সাম্প্রতিক সময়ে আমরা যদি গত 4 দশক 5 দশকের সঙ্গীত ভুবনের দিকে তাকাই, তাহলে যে কটি নাম উজ্জ্বল হয়ে আমাদের সামনে প্রতিভাত হয়, তার মধ্যে একটি নাম মাকসুদ জামিল মিন্টু। তিনি একাধারে সুরকার এবং সঙ্গীত পরিচালক। আমাদের আধুনিক যে সঙ্গীতের প্রবণতা, সঙ্গীতের যে ভুবন, তরুণদের সঙ্গে যে সম্পৃক্ত হওয়ার ঘটনা, এগুলোর সঙ্গে গভীরভাবে যুক্ত মাকসুদ জামিল মিন্টু। কেমন আছেন আপনি? ভালো আছি। ধন্যবাদ। আপনি যে এই সঙ্গীতের ভুবনে এলেন, এর পেছনে নিশ্চয়ই কোনো প্রেরণা কাজ করে, কিংবা আপনার ভালো লাগা, খুব বেশি ভালো লাগা থেকে এই জগতে মানুষ আসে। কারণ তারুণ্যে সবাই ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হতে চায়, বৈমানিক হতে চায়, এইসব ক্রিকেটার, ফুটবলার হতে চায়। সঙ্গীতের দিকে আসা, কবিতার দিকে আসা, এটা কিন্তু খুব গভীর অনুভবের একটা জায়গা। এখানে কেন এলেন আপনি? আমার নানা ছিলেন আবুল কালাম শামসুদ্দিন, দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক। উনি সাহিত্যর চর্চা করতেন। আমার বাবা কবি মোহাম্মদ মাহফুজুল্লাহ, কবিতা লিখতেন। সো কবিতা লেখার ব্যাপারটা আমার ইন্টারনালি ছিল। তো সঙ্গীতটা কিন্তু আমার দুইটা ফেজ, আমি যেভাবে আসি। প্রথমটা শুরুটা 68-69, আমি তখন ঢাকার ওয়েস্টার্ন হাই স্কুলে ভর্তি হই। তখন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল মওলা নামে একটি ছেলে। সে গিটার বাজাতে পারতো, খুব সুন্দর গান গাইতো। আরেকজন ঘনিষ্ঠ বন্ধু ছিল একই ক্লাসের, সে গিটারও বাজাতে পারতো, গানও গাইতে পারতো, আবার 2 হাত দিয়ে হারমোনিয়ামও বাজাতে পারতো, একই সাথে সব বাজাতে পারতো। আর আরেকজন বন্ধু ছিল কবিতা লিখতো, এবং আমি একটু একটু কবিতা লিখলাম। সো আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। এবং পরবর্তীতে মওলা, আমার যেই বন্ধুটা ছিল, পরবর্তীতে আমি যখন সঙ্গীতে আসি, মওলা কিন্তু আমার সুর করা গান গেয়ে খুব বিখ্যাত হয়েছিল। ওর নাম হলো শেখ ইশতিয়াক নামে। গানটাকে বিখ্যাত হয়েছে অনেকগুলো গান আছে, যেমন নীলাঞ্জনা, আমার মনের ফুলদানিতে, একদিন ঘুম ভেঙে দেখি। আর যেই ছেলেটা 2 হাত দিয়ে হারমোনিয়াম বাজাতো, সেও কিন্তু বিখ্যাত লিজেন্ডারি মিউজিশিয়ান হ্যাপি আখান। আর যেই ছেলেটা কবিতা লিখতো, ও কিন্তু আমার জন্য গান লিখেছে। যেমন শেখ ইশতিয়াকের নীলাঞ্জনা গানটি কিন্তু ওর লেখা, ওর নাম কাজী আলী তৌফিক। তো এই যে শুরুতেই কিন্তু গ্রুপ পেয়ে গিয়েছিলাম, এবং এটা আমার সঙ্গীতে আসার একটা অনুপ্রেরণা ছিল। তো মিউজিক কম্পোজ করতে গেলে, ধরুন সুর তৈরি করতে গেলে তো বাদ্যযন্ত্রের উপরে একটা ব্যাপক দখল থাকতে হয়। আপনি সেটাকে ছোটবেলা থেকেই? না, আমি এটা বাদ্যযন্ত্র বাজানো শুরু করি আমি তখন ম্যাট্রিক পরীক্ষা বলতো, যেটা এসএসসি এখন। 75-এ ম্যাট্রিক দেওয়ার পর থেকে আমি বাদ্যযন্ত্রের দিকে। কারণ এটা একটা মজার ঘটনা আছে। আমি কিন্তু প্রথমে গান গাইতে চাইতাম। তো আমার নানা আমাকে বলতেন যে, তোর ভয়েস তো খুব খারাপ, তুই গান টান করিস না, ইউ বেটার ট্রাই টু বি এ মিউজিশিয়ান। তখন আমি মিউজিশিয়ান হিসেবে কাজ করা শুরু করি। আমাদের দেশে ধরেন আপনাদের আগের যারা আলাউদ্দিন আলী, তারপরে আপনার আলম ভাই, আরো আহমেদ ইমতিয়াজ বুলবুল, এদের তো স্মরণীয়। এরা সব আরো অনেক ভালো ভালো, আমরাও দেখেছি তাদেরকে। জালাল ভাই। তো এর মধ্যে আপনার কি মনে হয়, এদের মধ্যে সবচেয়ে বেশি কে আপনাকে প্রভাবিত করেছে? যেহেতু আমি কিন্তু দীর্ঘদিন কাজ করেছি আহমেদ ইমতিয়াজ বুলবুলের সাথে, আমার জীবনের শুরুর লগ্নটা আহমেদ ইমতিয়াজ বুলবুলের সাথে আমি দীর্ঘ সময় কাটিয়েছি। সেখান থেকে একটা অনুপ্রেরণা আমার মধ্যে এসছে। তারপরও আমি যদি বলেন যে আমি কাকে বেশি আমার আদর্শ হিসাবে মনে করি, তাহলে আমি বলবো যে আমি আলাউদ্দিন আলী। একাধিক চলচ্চিত্রে আপনি গান কম্পোজ করেছেন, মানে এর বাইরেও অনেক দেশের গান আপনার আছে। আপনার কি মনে হয় যে বাংলা গানের মূল ধারায় কি এখনকার তরুণদের গান আছে? মূলধারার যে গানটা, আসলে এখন যারা কম্পোজিশন করতেছে, কম্পোজার, ওরা কিন্তু মূলধারা থেকে সরে গেছে। ওরা একটু হিপহপ, র্যাপ এবং ইডিএম এইসবের দিকে আসক্ত। এবং এটার একটা কারণও আছে যে এগুলো করা একটু সোজা। আপনি প্রচুর ইন্টারনেট অ্যান্ড কম্পিউটার, এআই সাপোর্ট পাবেন এগুলো গান করার জন্য। বাট মেলোডিয়াস বাংলা গান করার জন্য কিন্তু এই সাপোর্টটা আপনি ওরকমভাবে পাবেন না।
কিন্তু এখন যারা গান চর্চা করে, যারা গায়, ওরা কিন্তু এই সময়কার গান শোনে কিন্তু গায় না। তার মানে আমি যতদূর মনে করি যে ওদের মাধ্যমেই এই মেলোডিয়াস পুরনো গানগুলো আরো দীর্ঘ সময় বেঁচে হয়তো থাকবে এবং ফিরে আবার আসবে। আবার আসবে। না, আমরা তো র্যাপ সং কিংবা মানে ব্যান্ডের গানের পক্ষেই, কিন্তু সেইটার সঙ্গে আমাদের ঐতিহ্যটা যেন একদম হারিয়ে না যায়, সেটা আমরা চাই। না, এটা আমরাও যে ওই ধরনের মিউজিক করি নাই সেরকম কিন্তু না, কিন্তু একটা ব্লেন্ডিং থাকে, একটা ওয়ে অফ টেকিং, তাই না? আমি কিভাবে জিনিসটা নিব, কিভাবে ব্লেন্ড করব, সেটারও কিন্তু একটা ব্যাপার থাকে। এখন হয় কি, কারো কারো ব্লেন্ডিংটা খুব ভালো হয়, সেটা শুনতে ভালো লাগে, হ্যাঁ, কারো কারো ব্লেন্ডিংটা ভালো হয় না। তো এটা আসলে সময়ে কিন্তু এটার বিচার হয়ে যাবে, খারাপগুলো চলে যাবে, ভালোগুলো থেকে যাবে অবশ্যই। এই যে র্যাপ সং এর সঙ্গে তো আমাদের জারির মিল আছে, হ্যাঁ, যার এই পুঁথিপাঠ আছে না, মিল আছে না? ওটা একটু দ্রুত লয় আর আমাদেরটা একটু ঢিমে। একটু ছিল, এবং আমাদেরটাতে ঢোল বাজে, হ্যাঁ, সারিন্দা বাজে, ওদেরটায় ড্রামস বাজে, ইলেকট্রিক গিটার বাজে, এই তো ডিফারেন্স। সুতরাং এই যে সংস্কৃতির একটা দেয়া নেয়া আছে, আপনি জানেন, সেরকম যে আমাদের জেমস কিংবা ধরেন আমাদের আজম খান কিংবা আমাদের যে উস্তাদ, হ্যাঁ, এরা যে গান করেছেন, ব্যান্ডের গান কিংবা নতুন একটা ধারা নিয়ে এলো, কিন্তু পরের জেনারেশন ওদের মধ্যে একটা গল্প ছিল, জীবনের কিন্তু একটা ছোঁয়া কিন্তু ছিল, সুর যাই হোক যেভাবে হোক, কিন্তু মানুষ নিয়েছে কেন, গল্প ছিল। আপনি এদিকে যদি খেয়াল করবেন, ধরেন ফিডব্যাক, মাইস, জেমস, আয়ুব বাচ্চু, এদের গান কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন, একদম বোঝা যায়। একদম বোঝা যায়। ওরা কিন্তু ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সড বাংলা গান, ওদের গানটা কিন্তু বাংলা গানই হচ্ছে শেষ পর্যন্ত। কিন্তু এখন অনেক ব্যান্ড আছে যে যাদের গান কি বলতে চাচ্ছে আপনি কোনো কথাই বুঝতে মিউজিকের মধ্যে হারিয়ে যাবে, মিউজিকের মধ্যে হারিয়ে যাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? না, এটা এই থেকে বের হওয়ার, সবাই যে এখানে কাজ করবে এরকম কিন্তু না, যারা ওই ট্রেন্ডটায় কাজ করছে ওরাদের বের হওয়ার কিছু নাই। আমাদের চলচ্চিত্রের গানের অবস্থাটা কি? আমি 86-এ যখন প্রথম আমার অডিও অ্যালবামটা করি, শেখ ইশতিয়াকের নন্দিতা, ওই অ্যালবামের 12টা গান কিন্তু সুপারহিট। এরপর আমি 87-এ বেবি নাজনীনের একটা অ্যালবাম করলাম, ওইটারও 12টা গান সুপারহিট। কোন গানগুলো বলেন তো? এলোমেলো বাতাসে, ওই রংধনু থেকে, ওটা তো আপনার বিখ্যাত গান। লাল শাড়ি, হ্যাঁ, বন্ধুরে তুই কত দূরে, সবগুলো গান বিখ্যাত। তো আমার এতগুলো 24টা বিখ্যাত গান আমি রাস্তায় বেরোলে খালি শুনতাম, যে হোটেলে রেস্টুরেন্টে পিকনিক করে বাজতেই আছে। তারপরেও কিন্তু আমি তখন বাজাতাম সত্য সাহার সাথে, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সাথে, আজাদ রহমানের সাথে, তো ফিল্মের গানে বাজাতাম। তখন কিন্তু আমি যে সুর করি এটা বলারই সাহস আমার হয়নি, যে ফিল্মের গান করব তো অনেক পরের বিষয়। আমি ফিল্মের গান প্রথম করেছি 10 বছর পরে, 96 সালে এসে। তো এখন কিন্তু একটি ছেলে 2টি গান গাওয়ার পরেই ফিল্মের গান কম্পোজিশন করা শুরু করে, সুতরাং গান এরকমই হওয়াই স্বাভাবিক। এটা খুবই দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্য, তাই না? একটা চলচ্চিত্র দাঁড়িয়ে যায় বাংলাদেশে, অন্তত ভারতবর্ষে, গানের উপরে। আমরা দেখেছি যে ছোটবেলায় যেসব গান ভালো হইতো চলচ্চিত্রে, সেগুলা খুব চলতো। হ্যাঁ, অশ্রু দিয়ে লেখা গান। আমারই তো ছবি আছে, যেমন শ্রাবণ মেঘের দিন, আরে বাপ, একটা ছিল সোনার কন্যা, সুপার হিট গান, অসাধারণ। হ্যাঁ, ও গো ভাবি যান। তারপর আমি করেছি চন্দ্রকথা, ও আমার উড়াল পঙ্খিরে, চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে, তো এগুলো হিট গান। একটা করেছি দুই দুয়ারি, সেখানে গান আছে মাথায় পড়েছি সাদা ক্যাপ, হিট গান। তো আগে যারা গান করতো প্রতিটা ছবিতে একটা না 2টা গান কমপক্ষে সুপার হিট হতো, এবং না হইলে ছবি কিন্তু দাঁড়াতো নাহলে না। ছবি, কোনো ছবি দাঁড়াতো না গান না হলে। এখন কি চলচ্চিত্রের যে অবস্থা দেখছে, এখানে কি গান হিট হওয়ার সঙ্গে চলচ্চিত্র হিট হওয়ার কোনো সম্পর্ক আছে? এখন তো চলচ্চিত্রে গান বলে কিছু নাই, এবং চলচ্চিত্র যারা নির্মাতা আছে, এখন আইটেম সং আছে। হ্যাঁ, আইটেম সং আছে, কিন্তু সেগুলো ভালো মানের হয় না। এবং চলচ্চিত্রের যারা নির্মাতা আছেন, গান যে একটা বিরাট বিষয় চলচ্চিত্রের, এটা তাদের মাথায়ই নাই। কিন্তু এই যে দেখেন আপনি, ওই যে সারেঙ্গো দাঁড়িয়ে গেল একটা গানের ওরে উপরে, নীল দরিয়া, একটা গানে দাঁড়ায় গেল। এখন যে চলচ্চিত্র পুরস্কারগুলো দেয়া হচ্ছে, তাহলে কি কিসের উপরে বেস করে দিচ্ছে? পুরস্কার তো দিতেই হবে, তাই না? 10টা খারাপ গান, এর মধ্যে থেকে একটু ভালো মোটামুটি ভালো একটা গান কি কিন্তু জাতীয় পুরস্কার পাবে, কিন্তু এটা কিন্তু হওয়ার কথা না, না, কিন্তু এটাই কিন্তু হচ্ছে। কারণ আগে এমনও হয়েছে যারা আহমদ ইমতিয়াজ বুলবুল, তারা অসংখ্য ভালো ভালো গানের জন্য জাতীয় পুরস্কার পায় নাই, কারণ ওই সময় আরো ভালো ভালো গান ছিল। ওই মাপের একটা গান এখন হইলে হয়তো জাতীয় পুরস্কারের আশেপাশে কেউই থাকতো না, ওই গানটাই পেত। কিন্তু এখন আমি তো 2 বছর জুরি বোর্ডের মেম্বার ছিলাম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের, তো সেখানে আমি এরকম করুণ অবস্থা দেখলাম যে আমি ডিসাইড করতে পারতেছি না আসলে যে
কেন পুরস্কার দিব? যাই হোক, দিতে হয় এই জন্য দেওয়া। আহমেদ দিয়াজ বুলবুল তো বারবার জন্মায় না, না, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী, এদের পুরস্কারের ঊর্ধ্বে এরা চলে যায় না। তবে রাষ্ট্রের দরকার তার সম্মান দেয়া, সেটা আমরা করতে চাই এবং করা উচিত বলে আমি মনে করি। আপনি দেশের বাইরে গেছেন তো নিশ্চয়ই অনেকবার। প্রচুর। তো আমাদের গান কি যারা মানে অন্য মানে ইংল্যান্ডের মানুষ, ইউরোপের মানুষ, আমেরিকার মানুষ কিংবা ধরেন মধ্যপ্রাচ্যের মানুষ, এরা কিভাবে নেয় আমাদের আমাদের বাংলা ফোক গান? গানগুলো প্রচুর নেয়। প্রচুর প্রচুর। তখন আর ভাষা কোনো না, না, ভাষা বেরিয়ার না। না। এবং আপনি দেখবেন যে মাটির গান কিন্তু সব জায়গায় এক। আপনি মনে করবেন আমাদের যে পাহাড় অঞ্চলের গান, এ দেখবেন আইরিশ হাইল্যান্ডের গানেরও কিন্তু সুরের একটা মিল থাকবে। আমাদের সাগর অঞ্চলের যে গান, মানব সভ্যতা তো এরকম। মানব সভ্যতা, হ্যাঁ, এটা কিন্তু আবহমান কাল থেকে আমাদের অনেক সুরে দেখেন অন্য দেশের সুরের ছোঁয়া থাকে। মানুষ যখন থেকে পৃথিবীতে এসছে, হোমোসেপিয়ান্সরা, অনুভূতি একই রকম। অনুভূতি একই রকম। 3 লক্ষ বছর আগে স্পেনের একটা গুহায় একটা মেয়ের মানে শুধু চলের হাড় পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছে সে একটু ডিসেবল ছিল, কিন্তু মানুষ সে সময় পশুর সঙ্গে যুদ্ধ করে তো মানুষ বাঁচত, কিন্তু ওই গোত্র তাকে ফেলে যায়নি, ওকে নিয়ে গেছে সাথে করে। ওর মা বাবা গোত্র লোকরা নিয়ে ওই শিশুটাকে 6 বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল। এটা মানব মানবতার। মানবতা এবং মূল্যবোধ এবং মানুষের সুকুমার বৃত্তি, এগুলা তো হারিয়ে যাবে না কখনো, ফিরে ফিরে আসবে। সুতরাং পৃথিবীর সব দেশের মানুষের কোথাও না কোথাও একটা মনস্তাত্ত্বিক ঐক্য আছে। আপনি একজন কম্পোজার, আমাদের দেশের একজন কম্পোজার, সে কি অন্য কোনো কাজ না করে শুধু সঙ্গীত কম্পোজ করে, শুধু সুর করে, সে কি জীবন ধারণ করতে পারে? হ্যাঁ, জীবন এই উত্তরটা আমি নেব, একটু ব্রেক থেকে আসি। সুধী দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিতা টিভির অক্ষরের গল্প। আমি যাব বিরতিতে। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত সুরকার, মিউজিক কম্পোজার মকসুদুজ্জামিল মিন্টু। চলুন বিরতিতে। স্বজন, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিতা টিভির অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন মকসুদুজ্জামিল মিন্টু। ফিরে আসছি যে প্রশ্নটি করেছিলাম। এটা প্রাইভেট সেক্টরে বাইরে যখন আমরা কাজ করি, যেটা ফিল্মের কাজ করি, অ্যালবামের কাজ করি, নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করি, এটা একটা ভালো সোর্স অফ ইনকাম। কিন্তু সরকারি পর্যায়ে যখন আমরা কাজ করতে যাই, বেতার টিভিতে কাজ করতে যাই, এটার যে রেমুনারেশন, এটা কিন্তু ভয়াবহ অবস্থা। মানে এটা তো বেঁচে থাকা তো পরের কথা, আত্মসম্মানে লাগার মতন একটা বিষয়। তা আপনাদের যে মিউজিক কম্পোজার কমিউনিটি আছে, যে সিঙ্গার কমিউনিটি আছে, ওরা তো এটা নিয়ে একটু কথাবার্তা বলতে পারে সরকার? আমরা কথাবার্তা বলেছি, কিন্তু এখানে বিষয়টা, বস্তুটা হলো যে মন্ত্রণালয় থেকে সাধারণত যে ধরনের হিসাব নিকাশ মিলানো হয়, সেটা কিন্তু বাস্তবতার সাথে রিলেটেড না। ধরুন আমি রেডিওতে গান করব, একটা বিশেষ শ্রেণীর সুরকার যখন রেডিওতে গান করে, এখন বর্ধিত মূল্য হলো 450 টাকা মিনিট। 5 মিনিটের একটা গান হলে আমি পাবো 2200 টাকা। এইটা কি একটা কম্পোজারের জন্য? ওরা ক্যালকুলেশন করে কিন্তু যে দিনে 2000 হইলে 30 দিনে 60,000, তাহলে তো ভালোই রোজগার। এটা তো খুবই মানে আমি বলবো যে খুব সম্মানজনক না। না, সম্মানজনক না। এই কারণে আগে যেমন রেডিও টেলিভিশন অনেক ভালো ভালো গান হতো, এখন অনেক ভালো কম্পোজার রেডিও টেলিভিশনে কাজ করতে চায় না। আমাদের দেশের তুলনায় অন্য অন্য দেশে কম্পোজারদের অবস্থা কেমন? অন্য অন্য দেশে কম্পোজারদের অবস্থা, ধরেন আমার এই অবস্থান, বাংলাদেশের যে অবস্থান, এটা যদি ইন্ডিয়াতে থাকতো তাহলে তো আমার মার্সিডিজ BMW চালানোর কথা। আর ইউরোপে হলে? ইউরোপে তো প্লেন থাকতো। কোনো এক সময় আসবে যখন বাংলাদেশ আমরা আশাবাদী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ওই পর্যায়ে যেতে পারে। মানে আপনি হয়তো সেই জায়গায় জাননি, কিন্তু কাজ তার আগে অনেক বেশি কাজ করে ফেলেছেন। কাজ আমরা ওই পর্যায়েরই কাজ করেছি, কিন্তু এই পর্যায়ের কাজের মূল্যায়নটা ওই দেশে হইলে এরকম হতো। সেটা এরকম নাম থাকলে আপনি অনেক, আপনি আপনার সঙ্গে দেখা করতে গেলে তো বহুদিন অপেক্ষা করতে হতো। আমাদের এই যে বাইরের যে বড় বড় মিউজিক ডিরেক্টর আছেন, আমাদের আলাউদ্দিন আলী, তাদের চেয়ে অনেক 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 উপরে। এটা সত্যি কথা। তাই না?
আমাদের আহমদ ইমতিয়াজ আহমদ ইমতিয়াজ বুলবুল, এটা বুলবুল। কি চিন্তাই করা যায় না? চিন্তাই করা যায় না। আপনি যখন গান কম্পোজ করেন, সুর করেন, তো নিজে মনে মনে গান? হ্যাঁ, এটা বেসিক্যালি আমার অন্যদের থেকে আমার সুর করার স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। কিরকম? আমি কখনো কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে সুর করি না, হ্যাঁ, কখনো ইনস্ট্রুমেন্ট নিয়ে সুর করি না। লিরিকটা দেখলে আমার মন থেকে একটা সুর আসে, আসে? হ্যাঁ, মন থেকে একটা সুর আসে, আসার পরে দেন আমি এটা ইনস্ট্রুমেন্টে উঠাই। মানে কারণ একটা আমাকে তো- গানের আপনি কথা দেখলেন, দেখার পর কথা দেখার পর আমার সুরটা আমার মনে হয় এটা তো মানে এটা ইনস্ট্যান্ট আসে। ইনস্ট্যান্ট। হ্যাঁ, আমার খুব বেশি হলে 2-3 মিনিট ম্যাক্সিমাম, সর্বোচ্চ গান শুরু করতে সময় লাগে। এই যে একটা গান যে কালা কালা সাদা সাদা একটা গান হলো, এই যে ছেলেটা লিখেছে গানের কথা, আমি লিরিক্সটা দেখলাম, খারাপ না, না না, বেশ সুরটাও বেশ একটু ভালো। অভিনব, সুন্দর করছে বেশ। এটা তো কিছু কিছু গান আমার নতুন এই সময়ের গান কিন্তু ভালো লাগে। হ্যাঁ, আমি সেটাই বললাম যে এই সময় যে সব খারাপ হচ্ছে এরকম কিন্তু না, কিছু ভালো গানও কিন্তু হচ্ছে। আপনি কি কখনো মঞ্চে কোথাও গান করেছেন, নিজের গান না না, চেষ্টা করেছেন? আমি চেষ্টা করেছিলাম প্রথমে, আমার নানাই বলেছিল যে আর চেষ্টা করিস না। কারণ আমি এখানে একটা মজার কথা বলি আপনাকে, আমি তো হুমায়ুন আহমেদের সাথে প্রচুর কাজ করেছি। হ্যাঁ হুমায়ুন আহমেদের গান গাও কি খুব কষ্ট হবে, যেগুলো সুর করছেন আপনি? হ্যাঁ, খুবই। আমি এটা একটা মজার ছোট্ট কথা বলি। তা আপনার সুর করতে তো শিখাইতে হয় আরেকজন। হ্যাঁ, আমি এটা শিখাই। তো কিভাবে শিখান, একটু শিখান ওটা জাস্ট গুনগুন করে হারমোনিয়াম বাজাইলে শিল্পীরা, আমার সাথে যারা কাজ করে ওরা বুঝতে পারে যে কোন যে জায়গায় আসলে যাইতে কি হবে। হচ্ছে জিনিসটা, হ্যাঁ, তো বুঝতে পারে। তা আমি হুমায়ুন ভাইয়ের যে শ্রেষ্ঠ, হুমায়ুন ভাই কিন্তু কোনোদিন গানের সুর শুনেন নাই আগে, কখনো না। তো একবার হুমায়ুন ভাই ঘেটুপুত্র কমল ওনার শেষ ছবি, তো উনি আমাকে একটা গান লিখে দিলেন, বাজে বংশী রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া। তো এটা লিখে দিলেন, বললেন যে 1 লাইন গান হবে। আমি চিন্তা করলাম যে হুমায়ুন ভাইয়ের শেষ ছবি, একটাই মৌলিক গান, এটা 1 লাইন হবে, এটা একটা কীরকম কথা। তা আমি ওনার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে দেখো 1 লাইন, ও বলল না স্যার বলছে 1 লাইন। তো ওনার অ্যাসিস্ট্যান্টরা আবার ওনার থেকে টেরা কিন্তু সাংঘাতিক। তাই বললাম দেখো 1 লাইন করলেও যা খরচা হবে, পুরা করলেও তো তাই খরচা হবে, তো পুরাটা করো। ও বললো না স্যার বলছে পুরাটাই টাকা দেওয়া হবে আপনার, আপনি 1 লাইনই গান করেন। তা আমার তো ওইটা দেখে একটা সুর মাথায় চলে আসছে। ওই আমি প্রথম একটা রিদম ট্র্যাক করে আমি নিজে গায়ে দিলাম গানটা, দিয়ে আমি বললাম যে হুমায়ুন ভাইকে নিয়ে গানটা শোনাও। তো হুমায়ুন ভাই আমার সন্ধ্যাবেলায় ফোন করছে, ফোন করে বলছে ভাই আপনার গলা যে এত জঘন্য, আমার তো জানা ছিল না। তো তারপরও গানটা খুব ভালো লাগতেছে, হ্যাঁ, আমি অন্তরা লিখে দিব, আরো বড় করে দিচ্ছি, পুরা গান করে দিচ্ছি, আপনি রেকর্ডিং করেন, এখন স্টপ রাখেন। তো এটা হলো আমার গাওয়া নিয়ে ওনারই। আমরা একটু শুনি কিরকম হয়। না, এটাই আমাকে মাফ করেন, খুবই ভয়ঙ্কর অবস্থা। আপনাদের পরে জেনারেশনে আর এরকম সুরকার আসছে না? পাচ্ছি না। আমার তো দেখি না ওরকম তাহলে কি করে চলবে আমাদের সঙ্গীত জগৎ, আমি তো বুঝতেছি না কিছু। সুরকার আছে, অনেকেই ভালো কাজ করে, বাট মানে ওই যে টোটাল মিউজিক, টোটাল মিউজিকটার মধ্যে না। টোটাল মিউজিকটা Total এক একজন এক একটা সাবজেক্টে এক এক ধরনের। তো আপনার স্বপ্নটা কি, যে আপনি কি করতে চাচ্ছেন সঙ্গীত নিয়ে, সুর নিয়ে? সঙ্গীত নিয়ে স্বপ্ন দেখার মতন পরিস্থিতি কিন্তু আমাদের দেশে নাই, কারণ আমাদের দেশে একটা ইনস্টিটিউট নাই ভালো, যেখানে আপনি কম্পোজিশন শিখাবেন। যেমন মিউজিক কলেজগুলো, এটাতে যে সাধারণত রাগ শেখানো হয়, হ্যাঁ, বেসিক মিউজিক টিউজিক শেখানো হয়। তো এটা তো মিউজিক শেখানোর বিষয়বস্তু না, মিউজিকে তো অনেক আচ্ছা, vast আমরা যদি একটা ব্যাপার। ওয়ার্কশপ করি, কর্মশালা করি, ধরেন শিল্পকলা একাডেমিতে, যে কম্পোজার তৈরি করা, হ্যাঁ, এটা করা খুব জরুরি। তো আমাদের প্রশিক্ষক কয়জন পাবো? পাবে 3-4 জন তো পাওয়া যাবেই। আপনার কি মনে হয় যে এই যে আপনি প্রায় 500 গানের সুর করেছেন, মনে হয় যে আরো একটা এমন গানের সুর করবেন যা সারা পৃথিবীর মানুষ সারা জীবন ধরে সেই গানটাকে না, মনে এই রাখবে? চাওয়াটা তো সবসময় থাকে, এবং প্রতিটা গানই তো আমি চেষ্টা করি যেন ওরকম হয়, কিন্তু সব গান তো আসলে ওরকম হওয়ার মতো না। এটা একটা কমপ্লিট একটা মাধ্যম, এখানে লিরিক ভালো হইতে হবে, কম্পোজিশন ভালো হইতে হবে, সিঙ্গারের ভালো গাইতে হবে, অ্যারেঞ্জমেন্ট ভালো হইতে হবে, তারপরেই তো একটা গান ভালো গান হবে। একদম শেষ প্রশ্ন, আমাদের দেশের এই সঙ্গীতের জগৎ বলেন, কবিতার জগৎ বলেন, সংস্কৃতি নাটকের জগৎ, সব জায়গায় রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজন থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? মূল কথা, রাজনৈতিক বিভাজনটা তৈরি হয় কিন্তু অর্থনৈতিক সমস্যা থেকে। একটা শিল্পী যখন সঠিক মূল্যায়ন পায় না যে কোনো ক্ষেত্রে, তখন হয় কি তাকে বেশি বেশি কাজ করার জন্য বা অন্য কিছু করার জন্য লেজুর ভিত্তি করতে হয়। এখন একজন সুরকার যদি সিস্টেম মতন কাজ করতে পারে, তার রেমুনারেশন ভালো হয়, তার তো কোনো লেজুর ভিত্তি করার প্রয়োজন নাই। যখন একজন সুরকার দেখতেছে যে আমি ওইখানে না ঢুকলে আমি এই এতগুলো কাজ আমি পাবো না,
ন্যাচারালি তাকে ওই লেজুর ভিত্তিটা করতে হচ্ছে, এটা জাস্ট ইকোনমিক কন্ডিশন। এবং দেখা যাচ্ছে এটা রাজনৈতিক তকমা নিয়ে হ্যাঁ সবাই, সে অনেক কিছু পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং রাজনৈতিক তকমা নিয়ে বড় কিছু পাচ্ছে, যেই কারণে আমরা কিন্তু একজন ভালো শিল্পীকে হারাচ্ছি। এবং শিল্পী আছে, এবং আমাদের দেশের এই নিরপেক্ষ পাটাতন যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ হবে না। শিল্পীর সাথে দাঁড়াতে পারবে না। আপনি দর্শকদের জন্য যদি কিছু বলেন। আর টিভির দর্শকদেরকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনাদের জন্য, এবং আর টিভিকে ধন্যবাদ আমাকে অক্ষরের গল্প অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো। ধন্যবাদ আপনাকে মাকসুদুল মিন্টু। আমরা আপনার প্রচুর গান বিখ্যাত হয়েছে, এবং বিশেষ করে হুমায়ুন আহমেদের প্রায় অধিকাংশ চলচ্চিত্র নাটকে আপনার গান, সেগুলো খুব বিখ্যাত। এবং আমি মাঝে মাঝে দেখতাম যে আপনার এই গানগুলো শুনলে খুব কান্না পায়। আমি মানে কান্না সম্বরণ করাই কঠিন, তো যখন ওই গানগুলো হয় তখন আমি একটু আড়ালে চলে যাই আর কি। আজকে আর আড়ালে থাকতে পারিনি, আপনার সামনাসামনি বসে আছি। আমরা চাই যে যতদিন আমরা থাকবো সুরের ভুবনে যেন সামনাসামনি থাকতে পারি, আপনি যেন সরাসরি আমাদের যারা সঙ্গীতের মানুষ তাদের সামনাসামনি এভাবে বাঁচতে পারেন, সেটা আমাদের প্রত্যাশা। প্রতি দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আর টিভির অক্ষরের গল্প আয়োজনে আজকে ছিলেন মকসুদুজ্জামান মিন্টু। মন খুলে অনেক কথা বলেছেন, আবার অনেক কথা বলতে পারেননি। সব কথা তো আর বলা যায় না। যে কথাগুলো তিনি বলেননি হয়তো আর কোনো অনুষ্ঠানে আমরা শুনবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।